স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। চলমান বিপিএলে হয়েছে চরম অনিয়ম। ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে বিসিবি পরিচালক ভুল সবাই করেছে, সবই স্বীকার করেছে বোর্ড। কিন্তু সেসব কারণে কি শাস্তি হবে শনিবারে বোর্ড সভার পরেও জানা যায়নি। ক্লাবগুলোর চাপে গঠনতন্ত্র আপাতত সংশোধন হচ্ছে না। উল্লেখ করার মতো অগ্রগতি কেবল স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান নির্ধারণ। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। একটা তো হয়ে গেছে, হোয়াট এভার কার দোষ কি দোষ আমরা লেটস নট ইয়েতে ঘটনা ঘটেছে আমরা অ্যাকসেপ্ট করতেছি, উই আর অ্যাড্রেসিং ইট। সে তার পরিপ্রেক্ষিতে কন্ট্রাকচুয়ালি অ্যাগ্রিগেট করছি, কারণ আমরা কন্ট্রাকচুয়ালি যেটা আপনি বললেন, হ্যাঁ এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে। ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কিভাবে যেই ভুলগুলো অতীত হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয়। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ইন্টারনেটে বহুল প্রচলিত এই মিমের সঙ্গে কি বিসিবির বর্তমান অবস্থা কিছুটা হলেও খাপ খায়? যে অ্যাকশনগুলো নেওয়ার দরকার, মোস্ট অফ দ্য অ্যাকশনস আর লিগ্যাল, এবং সেই অ্যাকশনগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকে, আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো শর্টফল আছে, হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না। আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি। যারা অপরাধ করেছে তাদেরকে নোটিশ দেয়া হচ্ছে, কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, সেগুলোর সংশোধনের পাশাপাশি শাস্তিটাও কি প্রাপ্য? শাস্তি দিতে হলে লিগ্যালি এগোতে হবে, আর তার জন্য তারা দৌড়চ্ছেন লিগ্যাল অ্যাডভাইজারের দরজায়। কনস্টিটিউশনে একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে। ক্রিকেটকে রাজনীতি মুক্ত করতে কিংবা রাজনীতি থেকে দূরে রাখার উদ্যোগ হিসেবে বিসিবিতে পরিচালনা পর্ষদে ক্লাবগুলোর পরিচালকের সংখ্যা কমিয়ে আনার একটা উদ্যোগ শোনা যাচ্ছিল, এমন কিছুই। কিন্তু পরবর্তীতে ঢাকার ক্লাবগুলোই বেঁকে বসে এবং সেই বিষয়টি তারা কোনোভাবেই মানতে নারাজ, যে কারণে ফার্স্ট ক্লাস ক্রিকেটও বন্ধ হয়ে যায়। বিপিএল নিয়ে একদম পূর্ণক্রমে আলাপ আলোচনা হয়েছে এবং সকল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সম্পর্কে বেশ পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে। অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না। সেভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলে রয়েছেন আরও গতিশীল হবেন। দিন শেষে একটা ব্যাপারই সবচেয়ে বেশি নেতিবাচক, আর তা হলো সাধের বিপিএল এবারও সমালোচনা থেকে বাইরে বের হয়ে আসতে পারল না। প্লেয়ারদের পেমেন্ট থেকে শুরু করে সামনে এসেছে ম্যাচ ফিক্সিং ইস্যুও, যেগুলো সমাধান করতে করতে বিপিএলের আয়োজনটাই শেষ হয়ে যাচ্ছে। নির্বাচক থেকে শুরু করে বোর্ডের বাকি যত কর্তারা রয়েছেন তারা এখনও আগামীর স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু বাংলাদেশ কিংবা বাংলাদেশের ক্রিকেট কবে সেই সুন্দর আগামীর পথ ধরতে পারবে সেটা এখনও অজানা। খালিদ জামিল, একাত্তর, ঢাকা। শেষ পর্বের জন্য ঢাকায় ফিরেছে বিপিএল ক্রিকেট। রবিবার রয়েছে দুটি খেলা। দিনের প্রথম ম্যাচে মিরপুরে দুপুর 1:30টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। একই ভেন্যুতে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রহমান পিয়ারের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে বিপিএলে নতুন মাত্রা দিয়েছে রংপুর রাইডার্স আর দুর্বার রাজশাহী। রবিবার ফের মুখোমুখি দুই ফ্র্যাঞ্চাইজি। কথার যুদ্ধ এবারও হবে কি? চলতি বিপিএলের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় রাজশাহী। রংপুরের টানা জয়ের ধারায় ইতি। সোহানের দলকে চট্টগ্রামে 24 রানে হারিয়ে দিয়েছিল রাজশাহী। রংপুর এবার প্রতিশোধ নিতে পারবে কি? রাজশাহী এবারের আসরের ডার্ক হর্স। পেমেন্ট ইস্যু নিয়ে মালিক পক্ষের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্ব, তবে মাঠের ক্রিকেটে তাসকিন রাব্বিরা অনন্য। পয়েন্ট টেবিলে রংপুরের আধিপত্য, 9 ম্যাচে 16 পয়েন্ট ওদের সংগ্রহ। 2-এ ফরচুন বরিশাল, 3 আর 4-এ যথাক্রমে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে আছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস আর সিলেট স্ট্রাইকার্সের অবস্থান তলানির দিকে। রবিবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নদের আবারও এক সুতোয় গেঁথেছেন কাপ্তান তামিম ইকবাল।
আসরের সবচেয়ে দুর্বল দল সিলেট। তামিমের ট্রাম্প কার্ড রিশাদ হোসেন স্ট্রাইকারদের জন্য থ্রেট। ক্যারিয়ারের শেষ বেলাতেও দলের বিপদে হাল ধরাতে মাহমুদুল্লাহ রিয়াদ অনন্য। এবারও বিপিএল এর ট্রফি জিতবেন তামিমের সংকল্প। রহমান পেয়ার 71। এবারের বিপিএল আসরে ব্যাটে বলে বিদেশিদের সাথে শিয়ানে শিয়ানে টক্কর দিচ্ছেন বাংলাদেশিরা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ক্রিকেটারের তালিকায় রংপুর রাইডার্সের খুশদিল শাহ। বোলিং ইম্প্যাক্টে সবার উপরে তাসকিনের নাম। কোহিনুর কণা রিপোর্টে বিস্তারিত। ম্যাচ জিততে রংপুরের দরকার ছিল 6 বলে 26 রান, অসম্ভবই বটে। তবে সোহান তুলে নিয়েছিলেন 30 রান। এদিকে রংপুরের বিপক্ষে রায়ান বার্লের সেই চোখ ধাঁধানো ক্যাচ, যা বদলে দিয়েছিল ম্যাচের গতিপথ। 2 ম্যাচের 2 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, যারা পরিস্থিতি বুঝে রেখেছিলেন ইম্প্যাক্ট। ম্যাচের হায়েস্ট স্কোর গড়া কিংবা সর্বোচ্চ উইকেট নেওয়া নয়, বরং টি-20তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ইম্প্যাক্ট। ম্যাচের কনটেক্সট বুঝে ব্যাটে বলে সব মিলিয়ে এবারের বিপিএলে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের সেরা 5-এর 3 জনই বাংলাদেশি। তবে মকডালের জায়গাটা দখল করে নিয়েছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। 9 ম্যাচে 288 রান আর 14 উইকেট নেয়া খুশদিলের ইম্প্যাক্ট পয়েন্ট 737.7। তালিকার পরের নামটি তাসকিন আহমেদের, তবে পয়েন্টের ব্যবধানটা প্রায় 200। রাজশাহীর এই পেসারের ইম্প্যাক্ট পয়েন্ট 559.9। পরের নামগুলো মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম আর ফাহিম আশরাফ। দল যখন চরম চাপে তখন মাথা ঠান্ডা রেখে যে ব্যাটকে বানায় তরবারি, সেই হয় ইম্প্যাক্টফুল ব্যাটার। সেই তালিকাতেও শীর্ষে খুশদিল শাহ। 288 রান নিয়ে ইম্প্যাক্ট রান 334.4 আর তার ইম্প্যাক্ট পয়েন্ট 440.9। 420 রান নিয়ে তালিকার 2 নম্বরে তানজিদ তামিম। তার ব্যাটিং পয়েন্ট 425.3, ইম্প্যাক্ট রান 429.5। এরপরেই আছেন ইয়াসির আলী রাব্বি, গ্রাহাম ক্লার্ক আর উসমান খান। তাসকিন আসছেন আর উইকেট তুলে নিচ্ছেন। একে একে উইকেট নিলেন 7টা, রীতিমতো রেকর্ড। চাপের সময় ইকোনমি রেট ধরে রেখে প্রতিপক্ষের ব্যাটারকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা। টুর্নামেন্ট জুড়ে এমন ইম্প্যাক্ট রেখে দুর্দান্ত বোলিং করে মোস্ট ইম্প্যাক্টফুল বোলারের টেবিলের 1 নম্বরের নামটা তাসকিন আহমেদের। 22 উইকেট নিয়ে 20.8 ইম্প্যাক্ট উইকেট পয়েন্ট নিয়ে তাসকিনের বোলিং ইম্প্যাক্ট পয়েন্ট 551। লিস্টে 2 নম্বরে থাকলেও আকিব জাভেদের পয়েন্ট 100 কম। 15 উইকেট নেওয়া রংপুরের আকিব জাভেদের বোলিং ইম্প্যাক্ট পয়েন্ট 403.1। এরপরেই আছেন আবু হায়দার রনি, কাটার মাস্টার মোস্তাফিজ আর 5 নম্বরে আবারও সেই খুশদিল শাহ। বিপিএলে বাঁচতে শুরু করেছে শেষের সুর। দেখা যাক শেষ বেলায় কারা করে বাজিমাত, ইন্টেন্ট দেখিয়ে কারা রাখে ইম্প্যাক্ট। কোহিনুর কণা, 71। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. ঘোষণা হয়েছে 2024 সালের আইসিসি বর্ষসেরা টি-20 দল। সর্বোচ্চ 4 জন জায়গা পেয়েছে ভারতের। তবে বর্ষসেরা এই দলে নেই নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার। জায়গা হয়নি কোনো টাইগার প্লেয়ারেরও। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। এক বছরে 673টি ম্যাচ। গেল বছরের মাঝামাঝিতে সবচেয়ে বেশি 20টি দল নিয়ে অনুষ্ঠিত হয় টি-20 বিশ্বকাপ। 2024 সাল ছিল আন্তর্জাতিক টি-20-র জন্য দারুণ এক বছর। বিভিন্ন বিভাগে 2024 সালের বর্ষসেরা ঘোষণার অংশ হিসেবে পুরুষ ও নারীদের বর্ষসেরা টি-20 দল ঘোষণা করেছে আইসিসি। গেল বছর টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে 2007-এর পর দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারত। আর সে কারণেই বর্ষসেরা দলে আধিপত্য দেখা গেছে ভারতীয়দের। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা ও আর্শদীপ সিংকে বর্ষসেরা টি-20 একাদশে রেখেছে আইসিসি। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের 4 জন জায়গা পেলেও রানার্স আপ সাউথ আফ্রিকা দলের একজনও নেই বর্ষসেরা দলে। এমনটাই ঘটেছে এবার। 2024 সালে টি-20-তে বাংলাদেশ 24 ম্যাচ খেলে জয় পেয়েছে 12টিতে। জয়ের শতকরা হিসেবে যা 50%। কিন্তু বর্ষসেরা দলে জায়গা হয়নি কোনো টাইগার ক্রিকেটারের। তবে গত বছরের মতো এবছরেও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। তিনি আর কেউ নন, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
একজন ক্রিকেটারও জায়গা না পাওয়ার লিস্টে আছে নিউজিল্যান্ডের নামও। আইসিসির বর্ষসেরা একাদশে একজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। রান আহমেদ, ৭১। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরাতে মোড়লদের রাজনীতি কিংবা গুজবের ছড়াছড়ি কোনোটাই কাজ দিল না। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত 3 ভেন্যুর কাজ, এবং এটা এরই মধ্যে শেষ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে লাহোর আর করাচির 2 ভেন্যু টেস্ট করতে টুর্নামেন্টের আগে ট্রাই নেশন সিরিজ খেলার ঘোষণা দিয়েছে পিসিবি। বিস্তারিত রিপোর্টে। ভাঙাচোরা স্টেডিয়াম, যেন যুদ্ধ বিধ্বস্ত ময়দান। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, চ্যাম্পিয়ন্স ট্রফির 3 ভেন্যুই নাকি টাইম মতো প্রস্তুত হয়নি। ইনিয়ে বিনিয়ে ভারত, এমনকি খোদ পাকিস্তানের অনেক গণমাধ্যমই প্রশ্ন তুলেছিল পাকিস্তানের হোস্ট রাইট নিয়ে। গুঞ্জন উঠেছিল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নাও হতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার সেই সমালোচকদের মুখ একদম বন্ধ করে দিয়েছে। লাহোর, করাচি 2 স্টেডিয়ামই প্রায় প্রস্তুত। তাই 19 ফেব্রুয়ারি মূল টুর্নামেন্টের আগে এখানে একটা ট্রাই নেশন সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, যেখানে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে। অনেকটা এক ঢিলে 2 পাখি মারা। ভেন্যু পরীক্ষার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও সেরে নেয়া। সিঙ্গেল লিগ ফরম্যাটের এই সিরিজ শুরু হবে 8 ফেব্রুয়ারি। প্রথম 2 ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, এবং লিগ পর্বের শেষ ম্যাচ ও ফাইনাল হবে করাচিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাড়ানো হয়েছে আসন সংখ্যা। সম্প্রচার মান বাড়াতে ইনস্টল করা হয়েছে 480টি মডার্ন এলইডি লাইট। 2 পাশে সেট করা হয়েছে 2টি বিশাল ডিজিটাল স্ক্রিন। পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরতে ক্রিকেটার ও অফিসিয়ালদের জন্য হসপিটালিটি বক্সের নির্মাণ কাজও শেষের পথে। একইভাবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামেও করা হয়েছে ব্যাপক সংস্কার। 350 এলইডি লাইট বসানোর পাশাপাশি স্থাপন করা হয়েছে 2টি জায়ান্ট রিপ্লে স্ক্রিন। স্থাপন করা হয়েছে 5000 নতুন চেয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডি স্টেডিয়াম মেরামত ও নতুন বিল্ডিং তৈরিতে প্রায় 525 কোটি টাকা খরচ করেছে পাকিস্তান। 14 ফেব্রুয়ারি ট্রাই নেশন সিরিজ শেষ হবার পর 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে 8 দলের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। পার্থ বণিক, ৭১। জয় দিয়ে বিপিএল ফুটবলের প্রথম পর্ব শেষ করার লক্ষ্য ছিল আবাহনী লিমিটেডের, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনীকে গোল শূন্যতে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আবাহনীকে। প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করে ব্রাদার্স, কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে আবাহনী গোলের খোঁজে আক্রমণের ধার বাড়িয়ে দেয়, কিন্তু সতর্ক ছিল ব্রাদার্সের রক্ষণভাগ। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান, 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট 17। নাচ, গান, পিঠাপুলির সঙ্গে আর্চারি। হিম হিম শীতে নাটোরের তারুণ্য উৎসব জমে ক্ষীর। জেলার গুরুদাসপুরের খুবজিপুরে আর্চারির তারুণ্যের উৎসবে জনসমাগমে গমগমে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে দেশের 9টি ভেন্যুতে তারুণ্যের উৎসব কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আর্চারিকে এই অঞ্চলে জনপ্রিয় করতে চায় ফেডারেশন। নানা ধরনের কার্যক্রম উৎসবকে প্রাণচাঞ্চল্য এনে দেয়। খুবজিপুরে আর্চারির আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র করার প্রস্তাব দিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। সরকার থেকে জমি বরাদ্দ পাওয়া গেলে বিদেশি সাহায্য পাওয়া যাবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে রিকার্ড ও কম্পাউন্ড ইভেন্টে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আগত ব্যক্তিরা। ক্যাম্প নু হাউসফুল লাল নীল রঙে। 127 বছরের বার্সেলোনা ক্লাব ইতিহাসের সেরা জার্সি কোনটা? ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ নাকি লিওনেল মেসি? কে গায়ে জড়িয়েছিলেন সেটা জানা যাবে মেহেদী নাইমের রিপোর্টে। Barcelona, more than a club.
1899 সালে হ্যান্স গাম্পার যখন ক্লাবটি প্রতিষ্ঠা করেন তখন তিনি বেছে নেন ব্লাউগানা। ব্লাউ হলো নীল আর গ্রানা মানে গ্রানাইট বা গাঢ় লাল। গাম্পার সুইস দল এফসি বাসেল থেকে অনুপ্রাণিত হয়ে বার্সার জন্য বেছে নিলেন লাল আর নীল জার্সি। 127 বছর ধরে যেই রং শাসন করছে বিশ্বকে, ম্যারাডোনা ক্রুইফ হয়ে সেই রং গায়ে মেখেছেন মেসি, রোনালদিনহো সহ শতাধিক কিংবদন্তিরা। বার্সার ইতিহাসে সেরা জার্সি কোনটা? সম্প্রতি সেরা 5টা জার্সির তালিকা করেছে এসআই সকার, যার অনেকগুলোই দেখেনি এই প্রজন্ম। চলুন সেই স্মৃতির সেলুলয়েডে জার্নি শুরু করা যাক। ক্রুইফ ড্রিম টিম হোম কিট 1992 সালে যা লঞ্চ করা হয়। এই জার্সি পরে টানা 4টা লা লিগা শিরোপা জিতে কাতালানরা, যেই টিমে খেলেছিলেন পেপ গার্দিওলা আর কোচ ছিলেন খোদ ইয়োহান ক্রুইফ। এটি আছে সেরা জার্সির তালিকার 5 নম্বরে। এল স্কিসেটো এই জার্সি পরেই 2009 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিলেন লিও। বার্সা জিতেছিল তাদের ক্লাব ইতিহাসে প্রথম ট্রেবল। সব মিলিয়ে এক মৌসুমে 6টা মেজর শিরোপা। কোচের ভূমিকায় ছিলেন পেপ গার্দিওলা। ক্লাসিক এই জার্সিটা আছে তালিকার চারে। প্রতি বছর জার্সির ডিজাইন কালার চেঞ্জ করা বার্সা এক ধরনের হোম জার্সি পরে কাটিয়ে দিয়েছে 41টা বছর। ভাবা যায় 1949 থেকে 1980 ইয়োহান ক্রুইফের গায়ের এই জার্সিটাই বার্সার সিগনেচার হোম কিট, যা আছে 3 নম্বরে। জাভি হার্নান্দেজ, লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সা একাডেমি থেকে গ্রাজুয়েট হওয়া এই 3 ফুটবলার 2011 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। সেই জার্সিটাই সেরা 5 জার্সির 2-এ জায়গা করে নিয়েছে। সালটা 1999। বার্সেলোনার শতবর্ষ উপলক্ষে লুইস ফিগো, রিভালদো, পেপ গার্দিওলা, লুইস এনরিকে, জাভি হার্নান্দেজ এবং কার্লোস পুয়েল এই আইকনিক কিটটি পরেছিলেন। মাস্টারপিস সেই জার্সিটাই হয়েছে সর্বকালের সেরা। যদিও সেই জার্সি পরে অবিশ্বাস্য কোনো অর্জন নেই বার্সার, তবুও আগে দর্শনধারী, তারপর তো গুণবিচারী। সেই খাতিরে এই জার্সি পেয়েছে ইতিহাস সেরার তকমা। মেহেদী নাইম, 71। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।